রেডিওটা বাজছে সুরে, গল্প আসছে শনিবার করে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য ষষ্ঠীব্রত চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মিত্তির বাড়ির রহস্য। তিনি জন্মগ্রহণ করেন 1941 সালের 9 মার্চ এবং তার মৃত্যু 2023 সালের 3রা মার্চ। 2017 সালে পশ্চিমবঙ্গ তথা বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। গল্প পাঠে সৌম্য, গল্পের সূত্রধার আমি সূর্য। তাহলে চলো পাণ্ডব গোয়েন্দাদের সঙ্গে রহস্য উন্মোচনে নেমে পড়া যাক। বাবলু, বিলু, ভম্বল, 3টি ছেলে, বাচ্চু পিচ্ছু 2টি মেয়ে। এই নিয়ে ওরা 5 জন। আর ওদের সঙ্গে আছে কালো একটি দেশি কুকুর, নাম পঞ্চু। কুকুরটির এক চোখ কানা বলে ওকে ওরা কানা পঞ্চু বলে, আর লোকে বলে ওদের পঞ্চু পাণ্ডব। এই 5টি ছেলে মেয়ে এবং ওই কালো কুকুরটি একজোটে সর্বত্র ঘুরে বেড়ায়। এই কজনে কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। যেমনই দস্যি, যেমনই ডানপিটে, আর তেমনই লেখাপড়ায় ওরা। গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা 5 জনে পঞ্চুকে নিয়ে মিত্তিরদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে পুরো ভাঙা একটি বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো ওরা। বাড়িটা দোতলা, একদিকের ছাদ নেই, একদিকের দেওয়ালও ধসে পড়েছে। একদিকের ছাদে ছোট ছোট বট গাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি গজিয়েছে। বাড়ির ভেতর আর বাইরেরটায় ঘন ঘাস, আগাছা ইত্যাদির বন হয়ে আছে। একটা মস্ত গুলঞ্চ গাছ তার শাখা প্রশাখা নিয়ে ঢুকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে। ওরা 5 জনে সেইখানেই এসে বসল। বাবলু প্যান্টের পকেট থেকে বার করলো 2টো কাঁচা আম। বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা। ভম্বলের কাছে ছিল ছোট্ট একটা ছুরি। তাই দিয়ে আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখিয়ে বেশ জুৎসই একটা আচার তৈরি করে ফেললো ওরা। বাচ্চু বিচ্ছু মেয়ে 2টি নেহাতি ছোট, তাই ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। যখন ভাগ হলো তখন সবার ভাগেই সমপরিমাণ পড়ল। বাচ্চু বিচ্ছু ছোট বলে যে ওদের ভাগে কম পড়ল তা কিন্তু হলো না। আমের কুচি খেয়ে বিলু আর ভম্বল সেই আঁকাবাঁকা গুলঞ্চ গাছের ডালে উঠে ঠেস দিয়ে বসে রইল, আর বাচ্চু বিচ্ছু শুয়ে গড়াগড়ি দিতে লাগলো ঘাসের ওপর। আর বাবলু করলো কি, পঞ্চুর সামনেকার পা দুটো ধরে তাকে নিয়ে নানা রকম কেরামতি করতে লাগলো। পঞ্চুর সঙ্গে খেলা করতে করতেই বাবলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। যেই না আসা বাবলু অমনি নিজের মনেই হাতে টুসকি দিয়ে চেঁচিয়ে বলল, দ্যাটস আইডিয়া। বিলু আর ভম্বল টুপটাপ করে গাছের ডাল থেকে নেমে পড়ল। বাচ্চু বিচ্ছুও শোয়া ফেলে গায়ের ধুলো ঝেড়ে উঠে বসলো ঘাসের ওপর। পঞ্চুও তাকালো বাবলুর মুখের দিকে। বাবলু চোখ দুটো উজ্জ্বল করে বলল, একটা চমৎকার প্ল্যান এসেছে মাথায়। ভম্বল বলল, কিসের প্ল্যান? অ্যাডভেঞ্চারের। বিলু বলল, মাথা খারাপ? এই মিত্তিরদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? সাহস থাকলে ঠিকই যায়। ভম্বল বলল, তাছাড়া অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই। কি করে নিবি? যেখানেই রহস্যর গন্ধ পাবো সেখানেই ছুটে যাব আমরা। বাচ্চু বিচ্ছু বলল, কাজটা কিন্তু খুব কঠিন। হোক না কঠিন, চেষ্টা তো করব। এ তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বল? ঠিক তাই। মন্দ নয়, দেখাই যাক না একটু চেষ্টা করে। বিলু একটুক্ষণ চুপ করে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, লেগে পড়। জয় মা কালী। তার উপর তুই যখন আমাদের লিডার, তখন আর ভাবনা কি। ওহ, কি দারুণ মজা হবে না? সবাই সমস্বরে বলে উঠল,
হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। পঞ্চু ও অমনি আনন্দে ডেকে উঠল, বাবলু পঞ্চুকে জড়িয়ে ধরে বলল, তুইও আমাদের দলে থেকে সাহায্য করবি। কিরে, পারবি তো? এবার কিন্তু আমাদের এই গ্রুপটার একটা নাম দিতে হবে, এবং এই বাগানেই, এই বড় বাড়িটির ভেতরেই হবে আমাদের ঘাঁটি। কি নাম দিবি দলটার? ভম্বল বলল, সবাই যখন আমাদের পাণ্ডব গোয়েন্দা বলে, তখন আমাদের দলের নাম তাই হও পাণ্ডব, পঞ্চ পাণ্ডব অ্যান্ড কোম্পানি। তুই একেবারে রামবুদ্ধু, অ্যান্ড কং আবার হয় নাকি? বাচ্চু বলল, তুমিই বলো না বাবলুদা। নামটা আরও একটু মডার্ন করতে হবে। আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। ভম্বল বলল, আমি এখনই আমাদের পাড়ার ঘেঁচাদাকে নিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি, যাতে লেখা থাকবে আমাদের দলের নাম বড় বড় করে পাণ্ডব গোয়েন্দা। সেই ভালো। আজ থেকে তাহলে আমরা সবাই কাজ শুরু করে দেব। ভম্বল, তুই সাইনবোর্ড তৈরি করগে যা, আমরা ততক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি। ভম্বল চলে গেল। ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝাঁটা তো চাই, তার ওপর জল ছেটাবার জন্য একটা বালতি। বাবলু বলল, ঝাঁটা না হলেও চলবে, কাল কাশুদের ঝাড় দিয়ে ঝাঁটা নিয়ে নেব, কিন্তু বালতিটা কোথায় পাবো? বাচ্চু বলল, কি করে আনবি? মা যদি দেখতে পায়? সে আমি ঠিক নিয়ে আসবো লুকিয়ে। এই বলে বিচ্ছু চলে গেল। ততক্ষণে বাবলু, বিলু আর বাচ্চু ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে। একটু পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এলে সে বালতি করে পাশের পুকুর থেকে জল এনে ঘরময় ছেটানো হলো। ভম্বলও ফিরে এলো ঘন্টা দুয়েকের মধ্যে। ওর হাতে চমৎকার একটা সাইনবোর্ড, যাতে লেখা পাণ্ডব গোয়েন্দা। সেই বোর্ডটা ওরা ভাঙা বাড়ির দেওয়ালে পেরেক ঠুকে লাগিয়ে দিল। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। কাজেই ওরা আর কেউ রইল না সেখানে। পঞ্চুকে নিয়ে যে যার ঘরে ফিরে এলো। রাত্রিবেলা বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল। দুজনেই ঘুমোচ্ছিল অঘরে। এমন সময় গুমুট গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছুর। বিছানায় শুয়ে তাই এপাশ ওপাশ করতে লাগলো। দুপুরবেলার ঘটনাগুলো মনে আসতে লাগলো সব। হঠাৎ মনে পড়ল, আরে পলিথিনের বালতিটা তো সেই ভাঙা বাড়িটার ভেতরেই ফেলে রেখে এসেছে সেটা তো আর আনা হয়নি। মনে পড়তেই বুকটা ধড়াস করে উঠল তার। কেননা কাল সকালে যখন বালতির খোঁজ পড়বে, তখন যদি মা বালতি না পান, তাহলেই তো সব ফাঁস হয়ে যাবে। আগেই তো দুমদাম করে ঘা কতক দিয়েই দেবেন তাকে, তারপরে হবে অন্য কথা। বিচ্ছু যে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। পাশ ফিরে দেখল বাচ্চু অঘরে ঘুমোচ্ছে। রাত এখন কত তাই বা কি জানে। বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকে, কিন্তু ওর এই আরামের ঘুমটা নষ্ট করতে খুব মায়া হলো বিচ্ছুর। তাই বারবার উসখুস করতে লাগলো। তারপর একবার ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটা টিপনি দিয়ে ডেকে ফেললো বিচ্ছু। দিদি, এই দিদি, শোন। বাচ্চুর ঘুমটা গেল ভেঙে, তবুও সে তন্দ্রা জড়ানো গলায় বলল, কি? শোন না ভালো করে। বাচ্চু বিরক্ত হয়ে বলল, উফ, বল না কি বলছিস? একটা খুব ভুল হয়ে গেছে রে। বাচ্চু এবার চোখ মেলল। কি হয়েছে রে? বালতিটা সেখানেই পড়ে আছে, নিয়ে আসা হয়নি। ঘুমের ঘোর ক্ষণিকের জন্য কেটে গেল বাচ্চুর। বলল, কি হবে তাহলে? তুই বল না কি হবে।
মা সকালবেলা বালতি দেখতে না পেলে খুব বকবে। তাছাড়া মায়ের রাগ জানিসই তো, আগেই মেরে দেবে দুমদাম করে। মারবার আগেই তুই কেঁদে দিবি, তাহলে আর কিছু হবে না। বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায়? যায় যাবে, যেমন নিয়ে গেছিস তুই, এবার বুঝবি ঠেলা। বিচ্ছুর খুব ভয় হলো। এবার সে ভয়ে ভয়ে বলল, তুই একবার আমার সঙ্গে যাবি রে দিদি? বাচ্চু অবাক হয়ে বলল, কোথায়? সেইখানে। তোর কি মাথা খারাপ হয়েছে? এই রাত্রিরে সেখানে আবার কেউ যায়? বালতি না পেলে কাল সকালে কি কাণ্ডটা হবে বুঝতে পারছিস তো? যা হয় হবে, এখন চুপচাপ শুয়ে থাক দেখে, আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে বাচ্চু পাশ ফিরে শুয়ে পড়ল। বিচ্ছু আর কি করে, সেও চুপ করে শুয়ে রইল একপাশে। শুয়ে রইল বটে, কিন্তু ঘুম এলো না। একটা দুশ্চিন্তা বারবার ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সে শুয়ে শুয়ে শুধু সেই বালতিটার কথাই ভাবতে লাগলো। তারপর এক সময় যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকার শব্দ শুনতে পেল, তখন বুঝলো বাচ্চু বেশ গভীর ঘুমেই মগ্ন হয়ে আছে। বিচ্ছু ততক্ষণে মনস্থির করে ফেলেছে সে আর বাচ্চুকে কোনো রকম বিরক্ত না করে চুপি চুপি উঠে বসলো। তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে খিলটা খুলে নেমে এলো রাস্তায়। রাস্তায় নেমে চারিদিকে একবার তাকিয়ে দেখলো বিচ্ছু। চারিদিক নিস্তব্ধ, শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারের জবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। বিচ্ছু পায়ে পায়ে বাবলুদের বাড়ির দিকে এগিয়ে চলল। বাবলুদের বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাবলুদের রকে বেশ খোশ মেজাজে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পঞ্চু। পঞ্চু শুয়ে শুয়ে এক চোখে পিটপিট করে একবার দেখে নিল বিচ্ছুকে। তারপর বিচ্ছু ডাকবার আগেই আনন্দে লাফিয়ে লেজ নেড়ে নেড়ে ছুটে এলো বিচ্ছুর কাছে। এই অসময়ে বিচ্ছুর সঙ্গটা ওর কাছে সত্যিই অপ্রত্যাশিত ছিল। পঞ্চু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি খেয়ে কুই কুই করতে লাগলো। বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, চল পঞ্চু, তোতে আমাতেই যাই, সেই ভাঙা বাড়িতে গিয়ে বালতিটা নিয়ে আসি। পঞ্চু কি বুঝলো কে জানে। এই রাত দুপুরে একটা অভিযানের গন্ধ পেয়েই বুঝি সারা গা ঝাড়া দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো তার। বিচ্ছু পঞ্চুকে নিয়ে এগিয়ে চলল মিত্তিরদের বাগানের দিকে। রাতের অন্ধকারে বাগানের এক কোণে ভাঙা বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল। একে রাত্রির অন্ধকার, তার ওপর ছায়া ছায়া কালো গাছপালাগুলো দেখলে ভূতের ভেতরটা যেন ছ্যাঁক করে ওঠে। নেহাত পঞ্চু রয়েছে তাই, না হলে এই অন্ধকারে একা আসতে বিচ্ছুর সত্যিই খুব ভয় করত। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। বিচ্ছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে জুটল। ঘরের ভেতরটা তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল। বালতিটা যে ঠিক কোনখানে ছিল তা দেখতেই পেল না বিচ্ছু। আর পঞ্চুও ঠিক বুঝতে পারল না বিচ্ছুর এখানে আসার কারণটা। বিচ্ছু অনেকক্ষণ ধরে এদিকে সেদিকে খোঁজাখুঁজি করতে লাগলো বালতিটাকে। এমন সময় সিঁড়ির ওপর থেকে হঠাৎ একটা জোরালো টর্চের আলো ওর মুখে এসে পড়ল। আর কে যেন একজন গম্ভীর গলায় বলে উঠল, কে রে তুই? সঙ্গে সঙ্গে পঞ্চুও ক্রুদ্ধ গলায় চিৎকার করে উঠল। তারপরে আলো লক্ষ্য করে তীরের মতো ছুটে গেল সে। বিচ্ছু তখন ভয় কাঠ হয়ে গেছে। সে বুঝতেই পারল না রাত দুপুরে সেই লোকটা কে। পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে ভয় কাঁদতে লাগলো।
বিচ্ছুর কান্না শুনে ওর কোনো বিপদ হয়েছে মনে করেই লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো ওর কাছে। আর ঠিক তখনই মনে হলো কে বা কারা যেন ছাদের উপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়ল। পঞ্চুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো। সে তখন কোনো রকমে বালতিটা খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে বাড়ির দিকে দিয়ে দৌড়। পরদিন সকালবেলা বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু। কাল রাতে সে আর পঞ্চু কিভাবে গিয়েছিল, কি দেখেছিল সব বলল। সব শুনে বাচ্চু চোখ দুটো বড় বড় করে বলল, বলিস কি রে, ভয় করলো না তোর? না, ভয় আবার কি? উফ, তুই কি বিচ্ছু রে! আমি তো হলে ভয়েই হার্ট ফেল করতাম। এই রাত দুপুরে অন্ধকারে একা, বাপ রে বাপ। তবে ভয় যে করেনি তা নয়, আলোটা যখন মুখের ওপর এসে পড়ল তখন খুব ভয় হয়েছিল। কি মনে হয়েছিল? আমি ভূত মনে করেছিলাম। না না, ভূত নয়। ভূত হলে টর্চ ব্যবহার কিন্তু করতো না, জানিস? এ নিশ্চয়ই চোর ডাকাতের ব্যাপার। তাই বলেই মনে হয়। এখন তাহলে কি করা যায়? ব্যাপারটা বাবলুদাকে এক্ষুনি জানাতে হবে। আমি একবার বাবলুদার কাছে যাই, বুঝলি? তারপর বাবলুদা যা ডিসিশন নেবে তাই হবে। ঠিক, তুই তাহলে এখনই যা। বাচ্চু চলে গেল। দুপুরবেলা মিত্তিরদের বাগানে সেই ভাঙা বাড়িতে গিয়ে জমায়েত হলো সকলের। বাবলু, ভিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু ও পঞ্চু, কেউ বাদ গেল না। বিচ্ছু ধীরে ধীরে গত রাত্রের ঘটনাটা সবিস্তারে সকলকে খুলে বলল। শুনে তো সকলে অবাক। বিলু বলল, কিন্তু এরকম যদি হয়ে থাকে তাহলে এরপরেও কি আমাদের এখানে ঘাঁটি করাটা ঠিক হবে? ভম্বল বলল, আলবাত হবে। এমন নিরিবিলি জায়গার কোথায় পাবো বল? তাছাড়া এই বাগানে যাতায়াত তো আমাদের একদিনের নয়। সে কথা ঠিক, কিন্তু কাল রাতে যা হয়ে গেল তারপরে। বাবলু বলল, দেখ, ভীতু ছেলের মতো কথা বলিস না। পাণ্ডব গোয়েন্দারা কখনো ভীতু নয়। এটাই প্রমাণ করতে হবে আমাদের। এখানেই আমাদের ঘাঁটি থাকবে এবং সময় পেলে আমরা এখানে এসে জড়ো হব। যাক, যে জন্য আমরা আমাদের এই পাণ্ডব গোয়েন্দা উদ্বোধন আজই হবে। আজ থেকেই শুরু হবে আমাদের কাজ। আজ রাত 12টার সময় সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমাদের বাড়ির ল্যাম্পপোস্টের নিচে এসে সবাই দাঁড়াবে। সেখান থেকেই দল বেঁধে আমরা এখানে আসব। তবে পঞ্চুকে এবার আমাদের সঙ্গে নেব না, কেননা যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে কুকুর ভূত চেনে, ও ব্যাটা চেঁচিয়ে উঠে সব মাটি করে দেবে। বিলু বলল, কিন্তু আমার মনে হয় পঞ্চু আমাদের সাথে থাকলে ভালোই হতো। বাবলু বলল, একদম না। সেই না শুনে পঞ্চু অমনি মুখ উঁচিয়ে প্রতিবাদ করে উঠল। বাবলু বলল, না পঞ্চু, আমাদের আজকের এই অভিযানে তোমাকে সঙ্গে নিতে পারবো না। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই তখন বাবলুকেই সমর্থন করলো। একেবারে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেল যে পঞ্চু ওদের সঙ্গে যাচ্ছে না। রাত তখন 12টা। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু ঠিক সময়ে বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো। এসে দেখল ওরা আসবার আগেই বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে আছে সেখানে। তারপর যেই না ওরা জড়ো হলো অমনি সবাই মিলে চলল মৃত্যুদের বাগানের দিকে। যথাসময় বাগানের সেই ভাঙা বাড়ির মধ্যে ঢুকলো ওরা। আজ আর এখানে আসতে অন্ধকারেও কোনো অসুবিধে হলো না ওদের, কেননা বাবলুর হাতে টর্চ ছিল। না হলে যা অন্ধকার তাতে পাশের লোককে ঠিকঠাক দেখা যায় না। বাবলু বলল, আজ রাত্রেই এই বাড়ির সমস্ত ঘর আমরা ঘুরে দেখব। ভাগ্য ভালো থাকলে কালকের রহস্যের আজই উদ্ঘাটন হয়ে যাবে। দেখাই যাক চোর ডাকাত কি ভূত। যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না? সঙ্গে একটা আঁশবটি রাখলে ভালো হতো। আঁশবটি আবার কি হবে?
আসবটি দেখে কি ভূত পালাবে? বোকা কোথাকার, এত ভয় কিসের? এটা বিজ্ঞানের যুগ, এই যুগে ভূত বলে কিছু আছে নাকি? আর ভূত যদিও থেকে থাকে তাহলে ভূতের সঙ্গে খালি হাতেই লড়বো আমরা। আমি অবশ্য আসবার সময় সঙ্গে একটা গুলতি আর কিছু পোড়া মাটির গুলিও নিয়ে এসেছি, দরকার হলেই কাজে লাগাবো। বাবলু উৎসাহিত হয়ে বলল, খুব ভালো করেছিস, অনেক কাজে লাগবে ওটা। দে তো গুলতিটা আমার হাতে দে তো। ভম্বল গুলতিটা বাবলুর হাতে দিল। এমন সময় হঠাৎ হিস শব্দ করে সবাইকে চুপ করতে বলল বাবলু। সবাই কান খাড়া করে শুনতে লাগলো। সেটা যেন রোমাঞ্চকর মনে হলো। বিচ্ছু এসে বাচ্চুর গায়ের কাছে ঘন হয়ে দাঁড়ালো। সবাই শুনলো ছাদের উপর থেকে কেমন যেন খসখস আওয়াজ হচ্ছে। কি ভয়ঙ্কর! এই ঘন অন্ধকারে নিকশ কালোয় এই ভাঙা বাড়িটা তখন পুরীর মতো মনে হচ্ছে। মুঠো মুঠো জোনাকি চারদিক থেকে ইতস্তত বিক্ষিপ্তভাবে উড়ে বেড়াচ্ছে। সেই মিটিমিটি জোনাকির আলোয় মনে হলো এই পরিবেশটা এক সাংঘাতিক রকমের বিভীষিকাময়। বাইরের চাপা গাছের ডালে একটা পেঁচা ডাকলো। ওরা টর্চের আলো নিভিয়ে দিয়েছি। তখন প্রত্যেকেই স্থানুর মতো দাঁড়িয়ে আছে। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল ওরা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একসময় খুব সাবধানে অত্যন্ত চাপা গলায় বাবলু বলল, সবাই আমার পিছু পিছু আস্তে আস্তে হয়। গুলতিটা একটু টেনে দেখে হাতে দিয়ে বাবলু বলল, এগুলো তোর কাছেই রাখবিল, তোর হাতের অব্যর্থ টিপ। যদি দেখিস আমাদের মুখের ওপর কোনো আলো এসে পড়ছে তাহলে সঙ্গে সঙ্গে সেই আলোকে লক্ষ্য করে গুলতিটা টিপ করবি। বিলু আচ্ছা বলে গুলি ও গুলতি নিয়ে চলে গেল। তারপর সবাই মিলে এগিয়ে চলল বাবলুর পিছু পিছু। ওরা এই ঘর সে ঘর করে দোতলায় উঠে এলো। দোতলার বারান্দা পার হয়ে একটা ঘরের কাছে যেতেই দেখলো ঘরের ভেতর থেকে মৃদু একটা আলো রেখা খুব অস্পষ্টভাবে বাইরে ভেসে আসছে। ওরা একবার থমকে দাঁড়ালো। তারপর খুব সন্তর্পণে ঘরের ভিতর উঁকি দিয়ে দেখলো একজন ভদ্রলোক হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝে পড়ে আছে। আর দুটো কঙ্কাল দুপাশে দাঁড়িয়ে আছে ধারালো দুটো ছোড়া হাতে নিয়ে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! একজন ছোড়া উঁচিয়ে বলছে, এখনো কিন্তু সময় আছে, যদি ভালো চান শিগগির এই কাগজটাতে লিখে দিন। আমরা গেলেই যেন আপনার স্ত্রী আমাদের হাতে 20,000 টাকা তুলে দেন। যদি না লেখেন তাহলে আজ রাত্রে আপনাকে খুন করে আমরা এই বাগানে চাপা গাছের গোড়ায় পুঁতে ফেলবো। আপনার মতো আরো অনেককেই সরিয়ে দিয়েছি আমরা। অতএব যা বলি তা চটপট করে ফেলুন। ভদ্রলোকটি কঠিন গলায় বললেন, ও টাকা আমার মেয়ের বিয়ের জন্য সবেকাল তুলেছি। আমার এখনো 5,000 টাকার দরকার। আমি কি করে ওই টাকা তোমাদের দেব? আপনাকে দিতেই হবে। অসম্ভব, ও আমি দিতে পারবো না। চিঠি তাহলে লিখবেন না আপনি, তাই তো? না, আমার মেয়ের বিয়ে আমার বাড়ির লোকই দিয়ে দেবে। তোমাদের যা ইচ্ছে করতে পারো। দেখেই তো পাণ্ডব গোয়েন্দাদের চক্ষু স্থির হয়ে গেল। এই আবার কি আশ্চর্য ব্যাপার! কঙ্কাল যে মানুষের মতো কথা বলে তা তো ওদের ধারণাতেই ছিল না। কঙ্কাল তো কঙ্কালই, কঙ্কাল মানেই তো ভূত। আর তাই যদি হয়, মানে ভূতই যদি হয়, তবে ভূতে কেন খামোখা টাকা চাইতে যাবে? এই শুধু আশ্চর্যই নয়, দারুণ এক রহস্যময় ব্যাপার। বিলু বলল, কি করবি রে বাবলু? কেটে পড় শিগগিরই, হাওয়া খারাপ। ভম্বল বলল, তাই তো মনে হচ্ছে। এদের কথা শুনে বাবলু একটু বেশ রেগেই গেল। বলল, আচ্ছা ইডিয়ট, তো চুপ কর না। যেই না বলা সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে তাকালো। তারপর চট করে বাতিটা নিভিয়েই টর্চের এক ঝাঁক তীব্র আলো ওদের মুখের উপর নিক্ষেপ করে বলল, কে এখানে? ধরা পড়ে গিয়ে বাবলুদের তখন দারুণ সাহস বেড়ে গেছে, আর জেদও চেপেছে খুব। ওরা তাই সমস্বরে বলে উঠল, পাণ্ডব গোয়েন্দা। বিলু তো রেডি হয়েই ছিল।
সঙ্গে সঙ্গে সে একটু আড়াল হয়ে টর্চের মুখ লক্ষ্য করে গুলতি টিপ করল। একেবারে অভ্যর্থ টিপ লাগলো গিয়ে ঠিক টর্চের আলোর মুখে। লাগা মাত্রই ফট করে ভেঙে গেল কাঁচটা, আলো নিভে গেল। ওদের আলো যেই না নিভল অমনি জ্বলে উঠল বাবলুর টর্চ। একটা কঙ্কাল ভয় চেঁচিয়ে বলল, এ নিশ্চয় ভূতের ব্যাপার, এ নিশ্চয় ভূতের ব্যাপার, ভূত ভূত। হাতের কাছে একটা আধরা ইট পড়েছিল। ভম্বল করলো কি, চট করে সেই ইটটা কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারল কঙ্কালটার মুখে। অতি যথেষ্ট। ইটের ঘা খাওয়া মাত্রই মাথা ঘুরে পড়ে গেল বাছাধর। সেই না দেখে অপর কঙ্কালটা ভয়ে বিস্ময়ে চমকে উঠে বলল, ওরে বাবা ভূত। বলেই এক লাফে পাশের ভাঙা জানলাটা দিয়ে একদম হাওয়া। তারপর দুধদার করে উপরে সিঁড়ি বেয়ে দে দৌড়। বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু বিচ্ছু কঙ্কালটার দৌড়ের বহর দেখে একেবারে অবাক হয়ে গেল। এমন সময় ছাদের ওপর থেকে পঞ্চুর গলা শোনা গেল। বাবলু বেশ অবাক হয়ে বলল, পঞ্চুর গলা না? পঞ্চু কোত্থেকে এলো এখানে? ওকে তো আনিনি আমরা। বাবলু জোরে চেঁচিয়ে ডাকলো, আমরা এখানে আছি পঞ্চু। কিন্তু কোথায় পঞ্চু? ওরা বারান্দার কাছে এগিয়ে এসে দেখলো পঞ্চু তখন পলায়মান সেই কঙ্কালটাকে ধরবার জন্য তীরের মতো ছুটছে। বাবলু বলল, যাক, পঞ্চু যখন গেছে তখন আর আমাদের ওদিকে মাথা কামাবার দরকার নেই। এখন ঘরের ভেতরে ঢুকে দেখা যাক ব্যাপারখানা। ওরা সকলে ঘরের ভিতর ঢুকলো। তারপর টর্চটা জেলে সেই অচৈতন্য কঙ্কালটার কাছে এগিয়ে গেল ওরা। বিলু আর ভম্বল তখন হাত পা বাঁধা ভদ্রলোকের বাঁধন খোলার কাজে লেগে গেল। ভদ্রলোক মুক্তি পেতেই তাড়াতাড়ি পকেট থেকে দেশলাই বার করে জেলে ফেললেন বাতিটাকে। বাতির আলোয় ঘরটা আলোকিত হলেই ওরা দেখতে পেল এতক্ষণ দূর থেকে যাকে কঙ্কাল বলে ভুল করছিল ওরা, আসলে সেটা কঙ্কালই নয়, কঙ্কালের পোশাক পরা মানুষ মাত্র। তার কালো পোশাকের ওপর সাদা সাদা ডোরা এমনভাবে আঁকা যে তাকে দেখলে সত্যিকারের কঙ্কাল বলেই মনে হবে। মানুষটা তখনও অজ্ঞান হয়েই ছিল। ওরা ওই অবস্থাতেই শক্ত করে বেঁধে ফেলল তাকে। এদিকে সেই ভদ্রলোক তো মুক্তির আনন্দে গদগদ হয়ে বাবলুকে জড়িয়ে ধরে বললেন, কে বাবা তোমরা? বিপদে আমার প্রাণ বাঁচালে। ঠিক সময়টিতে তোমরা এসে না পড়লে ওরা আমায় নিঘাত মেরেই ফেলতো। আমাদের পরিচয় পরে পাবেন। এখন আপনি এক কাজ করুন, শিগগির গিয়ে পুলিশকে ডেকে আনুন। একদম দেরি করবেন না, যান, আমরা ততক্ষণে এই লোকটাকে পাহারা দিচ্ছি। ভদ্রলোক বললেন, ঠিক বলছো, আমি এখনই গিয়ে পুলিশকে নিয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। এই বলে ভদ্রলোক চলে গেলেন। দূর থেকে পঞ্চুর ডাক তখনও কানে আসছিল। এই বাড়ির পিছনের দিকে একটা পুকুর আছে। সেই পুকুরের পাড় থেকে পঞ্চুর গলার স্বর ভেসে আসছে। বাবলু বলল, আমার মনে হয় কঙ্কালের পোশাক পরা সেই লোকটা পালাতে না পেরে জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চু ছাড়বার পাত্র নয়। বোধহয় উঠতে দিচ্ছে না বেটাটাকে। খানিক পরেই বাগানের বাইরে একটা গাড়ি থামার শব্দ পাওয়া গেল। ভম্বল বারান্দার কাছে এগিয়ে গিয়ে টর্চের আলো ফেলে দেখল সত্যি পুলিশের গাড়ি সেটা। গাড়ি থেকে নেমে কয়েকজন পুলিশ বাগানে ঢুকতেই ভম্বল উপর থেকে হেঁকে বলল, আমরা সবাই এখানেই আছি, আপনারা সোজা উপরে উঠে আসুন। পুলিশের লোকেরা দ্রুত উপরে উঠে এলো। ওদের সঙ্গে ছিলেন সেই ভদ্রলোক এবং থানার ওসি। ভদ্রলোক বললেন, এই যে এই সেই ছেলেরা যারা আমার জীবন রক্ষা করেছে। ওসি বাবলুর কাঁধে হাত রেখে বললেন, সাব্বাস বাচ্চে লোক, তা তোমাদের পরিচয় কি হে বাছারা? আমরা পাণ্ডব গোয়েন্দা। ও, তা আজকের দিনে তোমাদের মতো ছেলে মেয়ে তো দেখাই যায় না বাবা। তা পাণ্ডব গোয়েন্দার মানে তো কিছুই বুঝতে পারলাম না ভাই। তা এত রাত্রে তোমরা এখানে কি করতে এসেছিলে? বাবলু তখন একে একে সব কথা খুলে বলল। সব শুনে ওসি অত্যন্ত খুশি হলেন। বললেন,
তাই এই যে ভদ্রলোকের জীবন রক্ষা করলে, জানো তোমরা ইনি কে? ইনি একজন অধ্যাপক। তোমরা নিশ্চয়ই এর নাম শুনে থাকবে। বাবলু বলল, কি নাম? ইনি হলেন বিখ্যাত অধ্যাপক, আমাদের গর্ব ভবেশ রায়। ও হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি। এমন সময় ওসির চোখ পড়ল সেই কঙ্কালের পোশাক পরা লোকটির দিকে। লোকটিকে দেখেই চমকে উঠলেন তিনি। আরে আরে, এ বেটা তো একজন দাগি আসামি। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম মালটাকে। বেশ কয়েকটা মার্ডার কেস ঝোলানো রয়েছে বেটার নামে। আরও একজন আছে স্যার। কোথায় কোথায় কোথায়? সে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছে। আমাদের কুকুর পাহারা দিচ্ছে তাকে। ওই শুনুন না, আমাদের কুকুরের ডাক। পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে। ওসি তার কয়েকজন কনস্টেবলকে বললেন, এই যে কমলবাবু, এ বেটাকে অ্যারেস্ট করে নিয়ে ভ্যানে তুলুন তো। চল চল, আমি ততক্ষণে অন্যটার ব্যবস্থা করছি। এই বলে আরো 2-4 কনস্টেবলকে নিয়ে পুকুরের দিকে চললেন। পাণ্ডব গোয়েন্দারাও চলল পুলিশের সঙ্গে। জোড়া জোড়া টর্চের আলোয় আলোকিত পথে দলবদ্ধ হয়ে চলতে কোনো অসুবিধেই হলো না। পুকুর পাড়ে গিয়ে সবাই যা দেখল তা এক মহা কেলেঙ্কারি ব্যাপার। পলাতক লোকটি প্রাণ বাঁচানোর জন্য সত্যই জলে ঝাঁপ দিয়েছে। আর পঞ্চু তাকে এমন ফ্যাসাদে ফেলেছে যে বাছাধন কোনো রকমই ডাঙায় উঠতে পারছে না। যেদিক দিয়ে উঠতে যায় সেদিক দিয়ে আক্রমণ করে পঞ্চু। নিরুপায় লোকটি তখন পঞ্চুর আঁচড় কামড় থেকে বাঁচবার জন্য জলের উপর রসগোল্লার মতো ভাসছে। বাবলু গিয়ে পঞ্চুকে ধরতেই জল থেকে সুরসুর করে উঠে এলো লোকটি। পুলিশের লোকেরা হাত কড়া নিয়ে একেবারে তৈরি হয়েই দাঁড়িয়েছিল। উঠে আসতেই অ্যারেস্ট করলো লোকটিকে। পাণ্ডব গোয়েন্দাদের এই নৈশ অভিযান সত্যই সফল হলো। দুজন নামকরা দুষ্কৃতীকে যে ওরা ধরিয়ে দিতে সক্ষম হলো, এটা বড় কম কৃতিত্বের ব্যাপার নয়। তাছাড়া একজনের জীবনও তো রক্ষা হলো। ওসি সেই রাত্রে পুলিশের জিপে করেই পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেককে ওদের বাড়িতে পৌঁছে দিলেন এবং সকলের মা বাবাকে ধন্যবাদ দিলেন। আর সেই ভদ্রলোক অর্থাৎ ভবেশবাবু তার মেয়ের বিয়েতে পাণ্ডব গোয়েন্দাদের নেমন্তন্ন তো করলেনই, উপরন্তু করলেন কি, তার পরদিন রাত্রিবেলা পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের বাবা মাকে পর্যন্ত বাড়িতে নিয়ে গিয়ে দারুণভাবে খাওয়ালেন। সে নিমন্ত্রণে অবশ্য পঞ্চু বাদ পড়েনি। সেই থেকে পাণ্ডব গোয়েন্দাদের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল।